আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা বিগত লেসনগুলোতে আমরা পৌরনীতির ধারণা, সংজ্ঞা এবং পৌরনীতির আরও অন্যান্য বিষয় নিয়ে জেনেছি। সুশাসনের ধারণাও জেনেছি এবং সংজ্ঞায়ের পাশাপাশি সুশাসনের যে বৈশিষ্ট্য আছে সেগুলো সম্পর্কে আমরা জেনেছিলাম। আজকে আমরা জানব পৌরনীতির ক্রমবিকাশ নিয়ে। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের এই ক্লাসগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং সাথে আমাদের যে আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের লেসনে আমরা জানবো পৌরনীতির ক্রমবিকাশ নিয়ে। তাহলে কথা না বাড়িয়ে আমরা শুরু করি। ইতিপূর্বের যে লেসনগুলো আমরা করেছি সেখানে আমরা জেনেছি যে পৌরনীতির ধারণা, সংজ্ঞা এবং সাথে পৌরনীতির সাথে সংশ্লিষ্ট বিষয়গুলো। আজকে যে পৌরনীতি ধারণাটা কিভাবে উৎপত্তি হলো সেই বিষয়ে আমরা জানার চেষ্টা করব। প্রথমেই বলি যে পৌরনীতি এই শব্দটাই কিন্তু একটা তোমরা জানো যে এটা একটা সংস্কৃত শব্দ। তো পৌরনীতি, হ্যাঁ, পৌরনীতির এই যে ইংরেজি সিভিক্স, এটা তো তোমরা নিশ্চয়ই জানো যে ল্যাতিন সিভিস এবং সিভিটাস, যেটা আমি প্রথম লেসনে তোমাদেরকে আলোচনা করেছিলাম। গ্রিসের নাগরিক ও নগরাষ্ট্রের বিষয়ে, অর্থাৎ নাগরিক হচ্ছে সিভিস আর সিভিটাস হচ্ছে নগরাষ্ট্র। যদিও আমি তোমাদেরকে বলছিলাম যে আগে সিটি স্টেটকে মানে বাংলায় যেটা নগরাষ্ট্র সেটাকে ইংরেজিতে সিটি স্টেট বলে। এই সিটি স্টেটকে গ্রিক ভাষায় বলে হচ্ছে পলিশ, অন্যদিকে ল্যাতিন ভাষায় বলতেছে সিভিটাস। এটা কিন্তু ল্যাতিন ভাষা, হ্যাঁ। সেদিক থেকে আমরা ধরতে পারি যে গ্রিক সভ্যতার মধ্যেই নগরাষ্ট্রভিত্তিক যে চিন্তা ভাবনা, সেখান থেকেই আসলে নাগরিকতার ধারণা, এবং এর পাশাপাশি পরবর্তী সময়ে বিভিন্নভাবে এটা বিকশিত হয়েছে। তো প্লেটো বিশেষ করে গ্রিসের যে পৌরনীতির সূচনা, সেটা গ্রিসের প্লেটোর যে বিখ্যাত রিপাবলিক গ্রন্থ, সেখানে নাগরিক ও সমাজ নিয়ে তিনি ধারাবাহিক চিন্তাভাবনা শুরু করেছিলেন। পরবর্তীতে তার শিষ্য, তার ছাত্র অ্যারিস্টটল, তার দ্য রিপাবলিক গ্রন্থের পরে দ্য পলিটিক্স গ্রন্থ, এটা দুইটা গ্রন্থ নিয়ে আমি তোমাদেরকে পূর্ববর্তী লেসনে বলছিলাম। বিশেষ করে প্লেটোর যে রিপাবলিক বইটি এবং অ্যারিস্টটলের দ্য পলিটিক্স গ্রন্থ, সেখানেই রাষ্ট্র এবং নাগরিকতার বিষয়ে বিস্তারিত আলোচনা আছে, আলাপ আছে। এবং যেহেতু অ্যারিস্টটল রাষ্ট্র এবং নাগরিকতার বিষয়ে বিশ্লেষণ করেছেন, একদিকে রাষ্ট্র অন্যদিকে নাগরিকতা, উভয় বিষয়ে যেহেতু তার ব্যাখ্যা বিশ্লেষণ আছে, অনেকে তাকে রাষ্ট্রবিজ্ঞানী হিসেবে, অনেকে তাকে রাষ্ট্রবিজ্ঞানের জনক হিসেবে মেনে নেয়। তো ওইটা আমরাও মেনে নিব, রাষ্ট্রবিজ্ঞানের জনক যেহেতু, তিনি পৌরনীতিরও জনক। তাহলে পৌরনীতির জনককে অ্যারিস্টটল। যদিও এটা আমি আগেও বলছিলাম তোমাদেরকে, রোমান যুগে যে সিসেরো, যার নাম তোমরা নিশ্চয়ই শুনেছ, সিসেরো, যার একটা বিখ্যাত গ্রন্থ আছে, গ্রন্থটার নাম হচ্ছে দে অপিকাস অন জাস্টিস, দে অপিকাস অন জাস্টিস। এই যে গ্রন্থটা, এই গ্রন্থটা তিনি রচনা করেছিলেন। অর্থাৎ এই দি অফিকাস অন জাস্টিস গ্রন্থের মধ্যে তিনি তৎকালীন সময়ের নাগরিক অধিকার ও রাষ্ট্রের দায়িত্ব সম্পর্কে তারা আলোচনা করেছেন। এবং এর পাশাপাশি ফলিবিয়াসও একজন রোমান চিন্তাবিদ। এবং মধ্যযুগে এসে তাহলে আমরা কি জানলাম এতক্ষণ ধরে যেগুলো বলছি, তার মধ্যে জানলাম হচ্ছে গ্রিকদের যে রাষ্ট্রচিন্তা, রোমানদের যে রাষ্ট্রচিন্তা। এরপরে আমরা মধ্যযুগে যেভাবে পৌরনীতি বা রাষ্ট্রচিন্তা বা তোমার নাগরিক যে চিন্তা ভাবনার উৎপত্তি ঘটে, বিশেষ করে সেন্ট অগাস্টিন, টমাস অ্যাকুইনাস এবং মার্সিসিউ, এরা হচ্ছে ধর্মনির্ভর চিন্তাভাবনার প্রভাব ছিল বেশি। তার মধ্যেও অনেক দার্শনিক ছিল যারা রেশনালভাবে রাষ্ট্রচিন্তা করত। যদিও মধ্যযুগের পুরো প্রভাবটাই ছিল ধর্মতান্ত্রিক প্রভাব। কেন? কারণ যারা ধর্মীয় নেতারা ছিল, ধর্মীয় শিক্ষক যারা ছিল, তারাই ছিল শাসক। অর্থাৎ বিশেষ করে যারা শাসক ছিল তারা বলতো যে আমরা সৃষ্টিকর্তার প্রতিনিধি, আমাদেরকে মানো, নন্যতায় তোমাদেরকে সৃষ্টিকর্তা শাস্তি দিবে। এই ধরনের ভয়ভীতি দেখিয়ে তারা নিজেদের অধীনে রাখতো জনগণকে, এবং জনগণকে বিভিন্নভাবে তারা ম্যানিপুলেট করতো, বিভিন্নভাবে নিয়ন্ত্রণ করত। এই যে মধ্যযুগের ধর্মনির্ভর যে রাষ্ট্রভাবনা বা রাষ্ট্রচিন্তা, তার মধ্যেও কিছু দার্শনিকের আগমন ঘটেছে। সেন্ট অগাস্টিন মনে রাখবা, টমাস অ্যাকুইনাস এবং পাদোয়ার মার্সিসিও, এরা মধ্যযুগের রাষ্ট্রচিন্তাবিদ এবং তারা সেই সময় রাষ্ট্রভাবনা নিয়ে তারা বিভিন্নভাবে ভেবেছে। তার মধ্যে আধুনিক যুগে এসে বিশেষ করে রেনেসাঁ যুগের নিকোলাস ম্যাকিয়াভেলি, এবং এর পাশাপাশি বিশেষ করে দ্য প্রিন্স যে বইটা, এটা তার লেখা বই। তো নিকোলা ম্যাকিয়াভেলি যিনি, এই নিকোলা ম্যাকিয়াভেলির ক্ষেত্রে আমরা যেটা দেখি, তার একটা বিখ্যাত একটা বই দ্য প্রিন্স, যে বইয়ের মধ্যে তিনি বিভিন্ন মানে শাসকদের যে ক্যারেক্টার কেমন হওয়া উচিত
শাসকদের ক্ষমতা কেমন হওয়া উচিত, শাসকদের চরিত্র কেমন হওয়া উচিত, শাসকদের বিষয়ে বিভিন্ন আলোচনা করেছেন। অনেকে এই দ্য প্রিন্স বইটা নিয়ে অনেক বিতর্ক থাকলেও কিন্তু এই রাষ্ট্রচিন্তার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ বই হিসেবে এটাকে মনে করা হয়, গ্রন্থ হিসেবে মনে করা হয়। তো কেন বিতর্ক? বিতর্কের মূল কারণটা হচ্ছে তোমার নিকোলা মেকিয়াভেলির এই গ্রন্থটা অনেক সময় অনেকে মনে করে যে স্বৈরাচারের জন্ম দেয়, কারণ তিনি এখানে একজন স্বার্থপর শাসকের বিভিন্ন গুণ সম্পর্কে উল্লেখ করেছেন এবং কিভাবে একজন শাসক দীর্ঘদিন ক্ষমতায় টিকে থাকতে পারে বা ক্ষমতায় টিকে থাকবে, সেই কৌশলগুলো এখানে তিনি ব্যাখ্যা বিশ্লেষণের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছেন। যার কারণে তার এই বইটা পরবর্তী সময়ে যারা স্বৈরাচার হয়েছে, যারা ক্ষমতাকে অপব্যবহার করেছে, তারা এই বইটাকে আঁকড়ে ধরেই হচ্ছে তাদের ক্ষমতাকে দীর্ঘায়িত করার চেষ্টা করেছে। এবং তার এই বই এর কারণেই অনেক সময় এই যে স্বার্থপর ক্যারেক্টার বোঝানোর জন্য অনেকে ম্যাকিয়াভেলিয়ান ক্যারেক্টার বলা হয়ে থাকে। স্বার্থপর ক্যারেক্টার বা স্বার্থপর চরিত্র বোঝানোর জন্য ম্যাকিয়াভেলিয়ান ক্যারেক্টার হিসেবে মনে করা হয়। এবং তোমরা ওয়েস্টফালিয়া চুক্তি, এটা তোমাদের যদিও এত বেশি জানার দরকার নাই, বিশেষ করে যে ধর্মযুদ্ধের পরে এবং তোমার ইউরোপের মধ্যে দুই ধরনের খ্রিস্টানদের মধ্যে দুইটা শাখা ছিল। একটা হচ্ছে যে তোমার খ্রিস্টানদের মধ্যে দুটা শাখা, একটা হচ্ছে ক্যাথলিক আর একটা হচ্ছে তোমার প্রটেস্ট্যান্ট। তাহলে ক্যাথলিক আর প্রটেস্ট্যান্টের মধ্যে, ক্যাথলিক ধর্ম খ্রিস্টানদের মধ্যে, আর একটা হচ্ছে প্রটেস্ট্যান্ট এবং ক্যাথলিকদের মধ্যে যেই সংঘাত বা যেই ধরনের যুদ্ধ হয়েছিল, এটা প্রায় দীর্ঘ 30 বছর, হ্যাঁ, এবং এর পাশাপাশি আরও দীর্ঘ সময় ধরে এটা একটা যুদ্ধ পরিস্থিতি, তাদের মধ্যে সম্পর্কের অবনতি। পরবর্তীতে এই সময়ে এসে মার্টিন লুথারের নেতৃত্বে প্রটেস্ট্যান্ট ধর্মবাদী যারা আছে তারাই মূলত হচ্ছে ক্যাথলিকদের সাথে একটা চুক্তি করে। পরবর্তীতে ওইখানে শান্তি প্রতিষ্ঠা হয়। এই কারণেই এটাকে বলা হয় যে ওয়েস্টফালিয়া চুক্তি। এবং এই ওয়েস্টফালিয়া চুক্তির মাধ্যমেই ইউরোপের মধ্যে মধ্যযুগে ধর্মতান্ত্রিক যে বিরোধ বা হচ্ছে ধর্মতান্ত্রিক যে নাগরিকদের মধ্যে যে সমস্যা, সেটার সমাধান হয়। আধুনিক পৌরনীতির যাত্রা শুরু হয়েছে মূলত আমেরিকার মাধ্যমে। আমেরিকা স্কুল পর্যায়ে সিভিক্স পাঠ শুরু হয় 1840-এ। পরবর্তীতে এটা বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়ে, যেমন 1904 সালে অস্ট্রেলিয়া স্কুল সিলেবাসে পৌরনীতি যুক্ত করা হয়। পরবর্তীতে সময়ের সাথে সাথে এটা পরিবর্তিত হয় এবং কারিকুলামের মধ্যে বিভিন্ন পরিবর্তন আসে। তাহলে আমেরিকাতেই 1840-এ এটা শুরু হয় এবং এরপরে ধারাবাহিকভাবে বিভিন্ন প্রতিষ্ঠানে এটা পড়ানো হয়। আবার আসি হচ্ছে সুশাসনের ক্রমবিকাশটা। আমরা এতক্ষণ ধরে যা বললাম সেটা হচ্ছে পৌরনীতির ক্রমবিকাশ। এবং পৌরনীতির ক্রমবিকাশটা বিশেষ করে আমরা জানলাম যে গ্রিক থেকেই শুরু। গ্রিকদের পরে রোমানরা নাগরিকতার চর্চা করত। তো রোমানদের পরে মধ্যযুগের যে যারা আছে, মধ্যযুগের তাদের বিষয়ে বললাম, মধ্যযুগে যারা ধর্মতান্ত্রিক চিন্তা ভাবনা করতো। এরপরে আধুনিক যুগে এসে আমেরিকা থেকে, অস্ট্রেলিয়া থেকে তোমার পৌরনীতির চর্চা শুরু হয়েছে। এখন যেটা বলবো যে প্রাচীন দর্শনের সুশাসন বা সুশাসনের ক্রমবিকাশ, অর্থাৎ যেটাকে আমরা বলছি গুড গভর্নেন্স, এই গুড গভর্নেন্সটা কিভাবে যাত্রা হলো সে বিষয়ে আমরা এখন জানার চেষ্টা করব। গুড গভর্নেন্সের ক্ষেত্রে আমরা যেটা দেখি সেটা হচ্ছে কি যে এইটা অনেক আগে থেকেই, বিশেষ করে গভর্নেন্স শব্দটি থেকেই, মানে কোবার্নাও থেকে আসছে গভর্নেন্স শব্দটি। এটা তোমরা সুশাসনের ধারণার মধ্যে আমি তোমাদেরকে বলছি। কোবার্নাও শব্দের অর্থ হচ্ছে জাহাজ পরিচালনা করা। সেই অর্থে যে তোমার গ্রিক দার্শনিক প্লেটো রূপ করতে এটাকে ব্যবহার করছিল কোবার্নাও শব্দটা। প্লেটো বলছিল যে কি ন্যায়ভিত্তিক ও আদর্শ রাষ্ট্র প্রতিষ্ঠা। এখানে আইডিয়াল স্টেট যে বিষয়টা, এই আইডিয়াল স্টেটের ধারণাটাই যিনি দিয়েছেন তার নাম হচ্ছে প্লেটো। প্লেটোকে বলা হয় আদর্শ রাষ্ট্রের প্রবক্তা, মানে ধারণাটা তিনিই দিয়েছেন। তার কথা হচ্ছে একটা রাষ্ট্র আদর্শ হবে এই এই বৈশিষ্ট্যগুলো থাকলে। আমি বৈশিষ্ট্যগুলোতে যাচ্ছি না। তো আদর্শ রাষ্ট্রের যে বৈশিষ্ট্য থাকার দরকার সেই বিষয়ে তিনি উল্লেখ করেছেন এবং শাসকের বিষয়েও তিনি উল্লেখ করেছেন। যদিও শাসক কেমন হওয়া উচিত সেটা নিয়ে তার শিষ্য, বিশেষ করে সক্রেটিস আলোচনা করেছিলেন। শাসক হবে এমন ব্যক্তি যে হবে একজন ফিলোসোফার কিং, প্রকৃততে একজন ফিলোসোফার কিং, অর্থাৎ এমন ব্যক্তি যে কিনা হচ্ছে সবার চেয়ে জ্ঞানী, সেরকম ব্যক্তি একজন শাসক হতে পারে বলে তিনি মন্তব্য করেছিলেন। আবার এটাও মন্তব্য করেছিলেন যে জ্ঞানী ব্যক্তি হচ্ছে সে যে এটা জানে যে সে কিছুই জানে না। তার মানে হচ্ছে কি, যে ব্যক্তি এটা জানে যে তার মধ্যে অনেক ঘাটতি আছে, সে জানে না, তখনই সে প্রকৃত একজন জ্ঞানী ব্যক্তি, এটা বলে উল্লেখ করেছেন। তো বিশেষ করে এখানে প্লেটো আদর্শ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে জনগণ কল্যাণ হবে বলে মন্তব্য করেছেন। তাহলে আইডিয়াল স্টেট বা আদর্শ রাষ্ট্রের ধারণার প্রবক্তাকে তাহলে বলতে হবে প্লেটোই মূলত আদর্শ রাষ্ট্রের ধারণার প্রবক্তা।
এবং এরিস্টটল বলছে যে রাষ্ট্র ঠিকই আছে উন্নত জীবন বজায় রাখার জন্য, তাহলে রাষ্ট্রের অন্যতম কাজ হচ্ছে উন্নত জীবন। এখন উন্নত জীবন হওয়ার জন্য যেটা দরকার সেটা হচ্ছে সুশাসন। সুশাসন না থাকলে তো আর উন্নত জীবন যাপন করা বা হচ্ছে আশা করাটাও সম্ভব না, তাই না? তো যদিও বা এরিস্টটল নিয়ে সংবিধান নিয়ে আলোচনা আছে, এটা আমরা সপ্তম অধ্যায়ে আলোচনায় যাব, তবে তার আগে আমি তোমাদেরকে বলি সংবিধান অনুযায়ী মানে রাষ্ট্রকে তিনি শুদ্ধ বিকৃত মানে শাসন ব্যবস্থাকে তিনি ব্যাখ্যা করার ক্ষেত্রে যে তোমার কখনো তিনি হচ্ছে শাসন ব্যবস্থা বিশেষ সরকার ব্যবস্থাকে তিনি ব্যাখ্যা করতে গিয়ে তিনি সংখ্যা নীতির উপর ভিত্তি করে এবং উদ্দেশ্য নীতির উপর ভিত্তি করে ভাগ করেছেন। তিনি শুদ্ধ বিকৃত সংবিধান দুই ভাগে ভাগ করেছেন। জনগণের সাধারণ কল্যাণে পরিচালিত যে শাসন ব্যবস্থা সেটাকে বলছে কি যে শুদ্ধ সংবিধান, আবার যখন শাসন ব্যবস্থা শাসকের স্বার্থে পরিচালিত হয় তখন সেটাকে বলে অশুদ্ধ। তো আমরা সুশাসনের যে ধারণাটা, তাহলে সুশাসনের ধারণাটা শুরু হয়েছে মূলত এরিস্টটল প্লেটোর হাত ধরেই, অর্থাৎ তারাই বলছে যে একটা আদর্শ রাষ্ট্র যেটা, সেটার কথা বলতে গিয়ে তারা সুশাসনের ধারণাটাকে আসলে পরোক্ষভাবে ব্যাখ্যা করেছেন। তবে একদম স্পষ্টভাবে সুশাসনের বিষয়ে যে ব্যক্তি উল্লেখ করেছেন ভারতীয় একজন দার্শনিক এবং মৌর্য যুগের একজন কূটনৈতিক। তো মৌর্য যুগের কূটনৈতিক মানে বুঝছো তো, মৌর্য যুগের একজন ধরো বর্তমান সময়ে অ্যাম্বাসেডর বলে, কূটনৈতিক মানে পররাষ্ট্র বিষয়ক যে যিনি এক্সপার্ট, সেই মৌর্য যুগের কূটনৈতিক কুটিল্যের আসল নাম কিন্তু চাণক্য। এই চাণক্য বা কুটিল্যই মূলত তোমার অর্থশাস্ত্র বইটা লিখেছেন এবং সেখানে তিনি আইনের শাসন, দুর্নীতিমুক্ত এবং জনবান্ধব প্রশাসন এবং ন্যায্য সিদ্ধান্ত গ্রহণের বিষয়ে গুরুত্ব আরোপ করেছেন। তার কথা হচ্ছে যে মানে তিনি গুরুত্ব আরোপ করেছেন। তিনি এটা বলেন না যে অবশ্যই সুশাসন থাকতে হবে, এটা বলেন গুরুত্ব আরোপ করেছেন। কিভাবে, কিরকম গুরুত্ব আরোপ? অর্থাৎ তার কথা হচ্ছে যেখানে আইনের শাসন থাকবে, যেখানে দুর্নীতিমুক্ত জনবান্ধব প্রশাসন থাকবে, ন্যায্য সিদ্ধান্ত গ্রহণ করা হবে, সেখানে সুশাসন প্রতিষ্ঠা হবে এবং সেটা অবশ্যই একটা রাষ্ট্রের জন্য বা একটা এলাকার জন্য দরকার এবং রাষ্ট্রের জন্য গুরুত্বপূর্ণ যে সুশাসনের বিষয়ে তিনি গুরুত্ব আরোপ করেছেন। এরপরে আধুনিক চিন্তায় যারা সুশাসনের বিষয়ে গুরুত্ব আরোপ করেছেন তার মধ্যে অন্যতম হচ্ছে জন লক। তোমরা জন লকের নাম নিশ্চয়ই শুনেছ। তিনি সরকার যদি মানুষের প্রাকৃতিক অধিকার রক্ষা করতে ব্যর্থ হয়, প্রাকৃতিক অধিকার বলতে কি যে সমাজের মধ্যে যে অধিকারগুলো আমার পাওয়ার কথা, সেই অধিকারগুলো যদি আমরা ব্যর্থ হয় তবে জনগণ সেই সরকার পরিবর্তন করতে পারে। তাহলে জনগণ সেই সরকার পরিবর্তন করতে পারে। যেমন ধরো আমরা যদি আমাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হই তাহলে অবশ্যই আমরা আন্দোলনের মাধ্যমে, সংগ্রামের মাধ্যমে, বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে গিয়ে আমরা সরকার পরিবর্তন করব। টমাস হবস এবং রুশো সামাজিক চুক্তি মতবাদে বলছে সুশাসনের ভিত্তি পাওয়া যায়, মানে মতবাদে তাদের কথা হচ্ছে আমরা রাষ্ট্র গঠন করছি কেন। যেমন বিশেষ করে টমাস হবস এবং রুশোরকে রাষ্ট্র চিন্তার ক্ষেত্রে তারা যে সামাজিক চুক্তি মতবাদ, এটা কি? এটা হচ্ছে কি আমার সব কিছু নাই বলেই আমরা সবার সাথে মিলেমিশে রাষ্ট্র গঠন করছি। এখন সবার সাথে মিলেমিশে রাষ্ট্র গঠন করতে গিয়ে যদি আমি বঞ্চিত হই, মানে আমি যেটার জন্য রাষ্ট্র গঠন করছি সেটা থেকে যদি আমি বঞ্চিত হই তাহলে এই রাষ্ট্রের কোনো মানে হয় না। তাহলে সুশাসনের কথা বলতে গিয়ে তাদের কথা হচ্ছে কি যে রাষ্ট্র গঠন করা হয়েছে মূলত সুন্দর জীবনযাপনের করার জন্য, সুবিধাময় বা হচ্ছে নিরাপদ এবং স্বাধীন, এবং এখানে দেখো মানবাধিকার ও সাম্য এইগুলো পাওয়ার জন্য। তো আমি যদি রাষ্ট্র গঠন করার পরেও যদি আমি বঞ্চিত হই তাহলে এই রাষ্ট্রের কোনো মানে হয় না। এই জন্য তাদের কথা হচ্ছে সামাজিক চুক্তি মতবাদের মধ্যেও সুশাসনের কিছু কথা লুকিয়ে আছে, এই বিষয়টা বলছে। অর্থাৎ সামাজিক চুক্তি মতবাদের মূল বিষয়বস্তু হচ্ছে কি যে মানুষ রাষ্ট্র গঠন করছে মূলত একদল আরেক দলের সাথে চুক্তিতে আবদ্ধ হয়ে। কীরকম চুক্তি? যে একদল আরেক দলকে সহযোগিতা করবে। যেমন ধরো আমি মাছ চাষ করতে পারি না, মাছ উৎপাদন করতে পারি না, মাছ ধরতেও পারি না, তাহলে আমার মাছ দেওয়ার জন্য আরেক দল মানুষ লাগবে। তাহলে সবাই মিলে এইভাবে একইভাবে কেউ কৃষিক্ষেত্রে উন্নত, কেউ বিজ্ঞানের ক্ষেত্রে উন্নত, কেউ হচ্ছে তোমার অন্য শিক্ষাক্ষেত্রে উন্নত, কেউ হচ্ছে সামরিক ক্ষেত্রে উন্নত। তাহলে সবাই মিলেমিশে একসাথে এক রাষ্ট্রে বসবাস করতেছি কেন? কারণ হচ্ছে আমরা পরস্পরের উপর নির্ভরশীল। আমাদের নিরাপত্তা দরকার, স্বাধীনতা দরকার, অধিকার দরকার, সাম্য দরকার, সব কিছু দরকার বলে আমরা রাষ্ট্রের মধ্যে বসবাস করছি। সুতরাং আমাদের এই জিনিসগুলো যদি আমরা না পাই তাহলে এই রাষ্ট্রে বসবাস করার কোনো মানেই হয় না। এই জন্য তারা আধুনিক যুগে এসে তারা চিন্তা ভাবনা করেছেন এবং সুশাসনের আধুনিক রূপ প্রতিষ্ঠায় বিশ্ব ব্যাংকের ভূমিকাও কিন্তু অনেক বেশি। তারা একটা দীর্ঘ গবেষণার পরে বের করলেন যে তোমরা জানো নিশ্চয়ই যে সুশাসনের ধারণা যারা প্রথম তাত্ত্বিক ধারণা যারা দিয়েছে তারা হচ্ছে বিশ্ব ব্যাংক। তোমরা নিশ্চয়ই জানো যে সুশাসনের ধারণা যারা দিয়েছে তারা হচ্ছে বিশ্ব ব্যাংক। সুশাসনের আধুনিক রূপ প্রতিষ্ঠায় বিশ্ব ব্যাংকের ভূমিকার কথা যদি বলি, 1970 থেকে 1990 সালে অর্থনৈতিক দুরবস্থার বিবেচনা করে বিশ্ব ব্যাংক একটি প্রতিবেদন তৈরি করছে যেটার নাম হচ্ছে সাব সাহারা আফ্রিকা ফ্রম ক্রাইসিস টু সাস্টেইনেবল ডেভেলপমেন্ট।
এবং 1991-তে তারা এটা প্রচার করছে বা প্রকাশ করছে। তারা মনে করে শুধু নীতি নয়, সুশাসন ছাড়া উন্নয়ন সম্ভব নয়। এবং বিশ্বব্যাংক চিহ্নিত করে সুশাসনের 6টি সূচক। কয়টি সূচক? 6টি সূচক। এবং বিশেষ করে সুশাসনের 4টি স্তম্ভ। আমরা এই সূচকগুলো নিয়ে, স্তম্ভগুলো নিয়ে আমাদের যে দ্বিতীয় অধ্যায় আছে, সেই দ্বিতীয় অধ্যায়ে আমরা বিস্তারিত জানবো। এখানে জাস্ট ধারণাগুলো ক্লিয়ার করলাম, দ্বিতীয় অধ্যায়ে সুশাসন সম্পর্কে বিস্তারিত জানবো ইনশাল্লাহ। ঠিক আছে, আজকের এই লেসন এইটুকু পর্যন্ত থাকলো, পরবর্তী লেসন এরপরে দেওয়া হবে।